জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিকভাবে হাতিয়ার হিসাবে ব্যবহার রোধে নতুন বিধান তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনে এই ঐকমত্য হয়। জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সংবিধানের 141 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবারের আলোচনার সূচিতে ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা। সভার শুরুতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, মৌলিক বিষয়গুলোই আলোচনা চলছে। চলতি সপ্তাহেই আলোচনার সুনির্দিষ্ট অগ্রগতির আশা করা হচ্ছে। দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য। আগামী 30 জুলাইয়ের মধ্যে যে কোনোভাবেই একটি যৌক্তিক জায়গায় আসতে চায় কমিশন। বড়জোর সেটি 31 জুলাই হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার অনেক বিষয়ে ভিন্ন মত থাকলেও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একমত হয় দলগুলো। সামনে যে বিষয়গুলো আছে, ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বিষয়ে যেগুলো মৌলিক বিষয় নিঃসন্দেহে সেগুলো এবং তার পাশাপাশি সেগুলিতে আমরা একমত হতে পেরেছি। কিছু বিষয়ে আমরা খুব কাছাকাছি অবস্থানে আছি। আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে দুটো বিষয় আসলে আমাদের গত কয়েকদিনের আলোচনায় আমরা যথেষ্ট পরিমাণে কাছাকাছি অবস্থানে আছি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আমরা ঐকমত্য কমিশনের সহসভাপতির বক্তব্যের খানিকটা দেখছিলাম, আপনি তো সেখানে পুরোটা সময় ছিলেন। কি কি বিষয় উঠে আসলো, বিশেষ করে জরুরি অবস্থা জারির বিষয়ে যে মতামত এসেছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সেটির বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, আমি যদি একটু বলে রাখি, আজকে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্বে 12তম বৈঠক চলছে। এখন মধ্যাহ্ন বিরতি চলছে। কিছুক্ষণ আগে জামাতের যে নায়েবে আমির তিনি কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু আমাদের বলেছেন যে এই যে জরুরি অবস্থা নিয়ে যে সংস্কারের দাবিটি উঠেছিল সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকটা ঐক্যমত্যে পৌঁছেছেন। কিন্তু গঠন কি হবে, গঠন কাঠামো নিয়ে কিন্তু পরে আরো বিস্তারিত আলোচনা হবে। কিন্তু যে আমি যদি একটু বলে রাখি, সংবিধানের 141-এর যে সংস্কারের বিষয়টি ছিল জরুরি অবস্থা, আগে কিন্তু রাষ্ট্রপতি যে কোনো দেশের সংকটকালীন সময়ে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য কিন্তু যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিয়ে কিন্তু দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে পারত। কিন্তু এই বিষয়ে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। এখন কিন্তু রাষ্ট্রপতি চাইলেই প্রধানমন্ত্রীর স্বাক্ষরে কিন্তু দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না। তার কিন্তু মন্ত্রী পরিষদের একটি অনুমতি লাগবে, যেখানে থাকবে বিরোধী দলীয় নেতা ও উপনেতারা সেইখানে কিন্তু উপস্থিত থাকবে এবং সবার সম্মতিতে কিন্তু দেশে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। কিন্তু এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে, কিভাবে গঠন করা হবে সব বিষয়ে কিন্তু আরো আলোচনা হবে এবং এই বিষয়ে কিন্তু উপরে আলোচনা চলছে। আরো যদি একটু বিষয় বলে রাখি, আজকে কিন্তু জরুরি অবস্থার পাশাপাশি কিন্তু আজকে আরো দুইটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, আর একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের বিষয় যেটি আমাদের জানানো হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু গঠন করা হবে একটি সার্চ কমিটির মাধ্যমে। সংসদে যারা থাকবে, উচ্চকক্ষে যারা বিদ্যমান থাকবে, উপস্থিত থাকবে, তারা কিন্তু কয়েকটি নাম কিন্তু সামনে নিয়ে আসবে আলোচনার মাধ্যমে এবং সেখান থেকে কিন্তু একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে সরকার হিসেবে গঠন করা হবে। আর একটি ছিল সহকর্মী সাজ্জাদ হোসেন। নৌকাকে নির্বাচনের প্রতীক থেকে বাদ দিতে প্রস্তাব দিয়েছে এনসিপি, জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। দুপুরে প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। মুসা বলেন, শাপলা প্রতীক পেতে আইনি বাধা নেই এনসিপির। শাপলা প্রতীককে তফসিলে রাখার আবেদন জানিয়ে আবেদন করা হয়েছে। পরে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন চাই এনসিপি। ব্যক্তিগত জায়গা থেকে ইসির অনেকে কোনো দলের মুখপাত্র হিসাবে কাজ করছেন। শাপলা না পেলে রাজনৈতিকভাবে লড়াই করা হবে বলেও জানান তিনি। এর আগে সকাল 10:30টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির 5 সদস্যের প্রতিনিধি দল। শাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেয়া হয়েছিল, সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে। আমরা সেই জায়গাগুলোতে
নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি এবং স্পষ্ট করেছি যে আইনগত এটার কোনো বাধা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই। সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে ক্যাম্পাসে ৬২ ঘণ্টার জন্য বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীর প্রস্তুতি হিসাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ সন্ধ্যা ৭টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবু সাঈদ বিতর্ক প্রতিযোগিতা যেটা অলরেডি আমাদের শুরু হতে যাচ্ছে। দ্বিতীয়ত হলো আবু সাঈদের ওই দিন আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করব, অনেক ফটো সেশন হবে। আমাদের আবু সাঈদ গেটটা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আপনারা দেখছেন কিছু কাজ শুরু হয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা শেখ হাসিনা এবং গণভবনে গিয়ে স্বৈরাচারের মদতদাতা শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাদা দলের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকরা ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেয় দ্রুত শেখ হাসিনার বিচার শেষ করার আহ্বান জানান। দাবি তোলেন শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার। সাদা শিক্ষকরা আরও বলেন, গত বছরের ৩ আগস্ট গণভবনে কিছু শিক্ষক ছাত্র জনতাকে দমানোর মদত দিয়েছিলেন। সেদিনের বৈঠকে এমিরেটাস অধ্যাপকও উপস্থিত ছিলেন। এসব শিক্ষকদের বিচারের দাবি জানানো হয়। সেই সাথে ওইসব এমিরেটাস অধ্যাপকদের এমিরেটাস বাতিল করা না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এবিএম শহীদুল ইসলাম সহ আমাদের ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আমি যারা সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা পরিষ্কারভাবে তাদের বিচার দাবি করছি। এখানে কোনো হাইড এন্ড সিক নাই। তারা গণভবনে গেছে, ভিডিও ফুটেজ আছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সবকিছুই আছে। সেগুলোর বেসিসে আমি আমার প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জোর দাবি জানাচ্ছি এদের বিচার করার জন্য। মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করা হয়। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তার হলো 7 জন। এর আগে শনিবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সকালে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিকে এ ঘটনায় শনিবার গ্রেপ্তার টিটন গাজীকে 5 দিনের রিমান্ডে দেয় আদালত। আর আরেক আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। পরে নিহতের বোন কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় 19 জনের নাম উল্লেখ করা হয়। এনবিআর 2 ভাগ করার ক্ষেত্রে কর্মকর্তাদের আর আপত্তি নেই বলে জানিয়েছেন উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি বলেন, বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বই সমস্যার কারণ। উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আরও জানান, এনবিআর অধ্যাদেশে ত্রুটি রয়েছে। যোগ্য ব্যক্তি রাজস্ব আদায়ে যোগ্যতা সুনির্দিষ্ট করা হয়নি। এসব ক্ষেত্রে ত্রুটি সংশোধন করা হবে। রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগে শুধু ট্যাক্স ও কাস্টমসের কর্মকর্তা থাকবে, সেই দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসন ক্যাডারের কোনো খবরদারি মানা হবে না বলেও উল্লেখ করেন তিনি। সচিব ও ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে বলেও জানান তিনি। এনবিআর সংস্কার ও সংকট নিরসন নিয়ে উপদেষ্টা কমিটির 5টি বৈঠক হয়েছে বলেও জানান উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অধ্যাদেশের আমরা একটা প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এবং ওরা যে বলছে যে 2 ক্যাডারে শুধুমাত্র ওদের নিয়ে হবে, বিভাগ হবে, সেটা না। আবার এটার নামে ওই যে প্রশাসন ক্যাডারের খবরদারি, সেটা হবে না।
তারপরে সেটা হচ্ছে যে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুপারিশ সেটা হচ্ছে যে সচিব এবং ঊর্ধ্বতন এই নতুন 2 বিভাগে সচিব এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ব্যাপারে আমরা একটা নীতিমালা যে এই যোগ্যতা থাকতে হবে। মেরামত না হওয়ায় ধসে যাওয়া 36টি অংশ দিয়ে এখনও লোকালয়ে ঢুকছে পানি। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে আছে জলাবদ্ধতা। তবে বৃষ্টি থামায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এদিকে পানি নামার পরে নানা দুর্ভোগে এলাকার মানুষ। ঘরবাড়ি, আসবাবপত্র কাদা পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারগুলো নানা বিপত্তিতে রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া অংশ এখনও মেরামত না হয় পানি ঢুকছে লোকালয়ে। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে পানি জমে আছে। বন্যা কবলিত পরশুরাম ও ফুলগাজী উপজেলার নিচু এলাকা থেকে ধীরে ধীরে নামছে পানি। তবে গত কয়েকদিন বন্যার পানিতে তলিয়ে থাকায় ঘরবাড়ি ভর্তি কাদা। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র ও মালামাল। তাই বিপাকে পড়ছে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফেরা মানুষ। অনেক এলাকায় রয়েছে খাদ্য, নিরাপদ পানির সংকট। আজকে 3 দিন অনাহারে রয়েছি, রান্না বান্না করতেছি পারতেছি না, চুলার ভিতরে পানি উঠছে। ফাঁকের ঘরে মাটি ধসে পড়েছে, ফাঁকের ঘর ভেঙে গেছে, ফাঁক শাকের ব্যবস্থা তেমন নাই, কি আর সেটা নিতে হয়। কষ্টে আছি, গরু খাদ্য নাই, মানুষের দাম সব অনেক নষ্ট হয়েছে। জেলায় ত্রাণ কার্যক্রমে এ পর্যন্ত 23.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুকনো খাবার, গোখাদ্য, শিশু খাদ্যের জন্য আরও 40 লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে জানিয়েছে প্রশাসন। যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা এবং তাদেরকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিচ্ছি। এর বাইরেও পরশুরাম এবং ফুলগাজীতে যেহেতু পানি নামতে শুরু করছে, এখন কিন্তু বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতি কিন্তু দৃশ্যমান হচ্ছে। ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতে গত 5 বছরে 2000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে স্থায়ী সমাধান না হয় প্রতি বছরই বন্যার কবলে পড়ছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে আকস্মিক বন্যার তীব্রতা বেড়েছে। 5 বছরে বড় নদীর তুলনায় ছোট নদী অববাহিকায় বন্যার বিস্তার বেশি হচ্ছে। এ সময় পদ্মা, মেঘনা, যমুনার তুলনায় তিস্তা, কুশিয়ারা, জাদুকাটা, মুহুরী, সিলোরিয়া সহ ছোট নদীতে বন্যা বেড়েছে। পূর্বাভাস কেন্দ্র ও গবেষকরা বলছেন, নাব্যতা সংকট ও প্লাবনভূমি দখলের কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। কয়েকদিন পর সিলেট ও রংপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফেনী জেলার মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে। এই পানি ছাগলনাইয়া হয়ে ভাটিতে নামছে ধীরে। পূর্ণিমার জোয়ারের কারণে লোকালয়ে ঢোকা পানি কমতে আরও কিছু সময় লাগতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 2024 সালে ইতিহাসে সবচেয়ে বড় আকস্মিক বন্যার মুখে পড়ে ফেনী। এছাড়া 2022 ও 23 সালে সিলেট, চট্টগ্রামে ভয়াবহ বন্যা হয়। আর করোনার সময় 2021-এ তিস্তায় বড় বন্যা হয়। এই আকস্মিক বন্যা ছিল দীর্ঘস্থায়ী। যে 20 সালের পরে বড় ধরনের কোনো মৌসুমী বন্যা সংঘটিত হয়নি, কিন্তু বেশ অঞ্চল ভিত্তিতে ছোট নদী অববাহিকাতে আকস্মিক বন্যার প্রবণতা দেখা যাচ্ছে। কিছু সেটেলমেন্ট তৈরি হয়েছে রিভার ফ্লাড প্লেনে, এবং ফ্লাড প্লেন কিছু কিছু জায়গায় ন্যারো হয়ে গেছে বা অপ্রশস্ত হয়ে গেছে। তো এই কারণে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়াটারওয়ে সেটা অতীতের তুলনায় কমে এসেছে। গবেষকেরা বলছেন, মুহুরী ও সিলোনিয়া নদীতে নাব্যতা কমেছে। অপরিকল্পিত বাঁধ দেওয়ার পাশাপাশি দখল হয়ে গেছে নদীর প্লাবনভূমি। যদি ফেনী নদীর ওই জায়গাটায় টেকসই বাঁধ করতেই হয়, তাহলে বলে প্রবাহকে যথেষ্ট জায়গা দিতে হবে। অন্তত 100 মিটার যদি করা যায়, তাহলে এই সাইজের একটা বাঁধ ওইখানে টেকসই হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা বৃষ্টির আপাতত 2 দিন বিরতি চলছে। তবে কয়েকদিন পর সিলেট, রংপুর বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। বর্ষার মৌসুমটা আপনার দক্ষিণাঞ্চলেই আছে, এজন্য আমরা কিন্তু বৃষ্টিপাত কম পাচ্ছি। তবে আগামী কয়েকদিন এটা দেখা উত্তরের দিকে শিফট করবে, সেই ক্ষেত্রে আমরা উত্তরাঞ্চলের বৃষ্টিপাতের ইয়েটা বেশি পাই। তবে এখন যেটা চলছে আমরা এটা ব্রেক বলতে পারি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, দেশের সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে বইছে। তাই অন্তত 5 দিন বন্যার ঝুঁকি নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীতে কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে র্যাব। সকালে র্যাব 11-এর উদ্যোগে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সহায়তা দেওয়া হয়। নোয়াখালীর র্যাব 11 সিপিসি 3 কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বাড়িঘর, পথঘাট ডুবে যাওয়ায় মানবিক সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে সরকারের অন্যান্য দপ্তরের পাশাপাশি র্যাব সদস্যরাও মানবতার কল্যাণে কাজ করছেন।
বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি, স্যালাইন ও জরুরি ওষুধ সহায়তা করা হচ্ছে। ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় উদ্বেগ বাড়ছে চামড়া খাতের উদ্যোক্তাদের। তারা বলছেন, নতুন শুল্ক নীতিতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে রপ্তানিকারকদের। পরিস্থিতির উন্নয়নে কূটনৈতিক আলোচনার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয় চামড়াজাত পণ্য। ট্রাম্প প্রশাসন বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের রপ্তানিতে নতুন করে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। এতে উৎকণ্ঠায় আছে এ খাতে রপ্তানিকারকরা। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বছরে 8 থেকে 10 কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 2023-24 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের পাশাপাশি এ জাতীয় পণ্য রপ্তানি হয়েছে 27 কোটি ডলারের। রপ্তানিকারকরা বলছেন, বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ক্রেতাদের ক্রয়াদেশ কমে যাবে। এতে রপ্তানি কমার আশঙ্কা তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি বাংলাদেশ থেকে কোনো চামড়া যায় না, কিন্তু বিষয় হচ্ছে যে চামড়াজাত পণ্য এভেলেবেল এক্সপোর্ট হচ্ছে। সেক্ষেত্রে যদি চামড়াজাত পণ্য এই শুল্কের আওতায় আসে এবং এই শুল্ক দিয়ে এই দেশের থেকে চামড়াজাত পণ্য এক্সপোর্ট করা খুবই কঠিন হবে এবং এটার এফেক্ট সরাসরি ট্যানারিতে পড়বে। বিশ্লেষকরা বলছেন, দেশ ও বিদেশে চামড়ার পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। রপ্তানি ধরে রাখতে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। পাশাপাশি সরকারকে রপ্তানিতে ভর্তুকির পরিমাণ বাড়ানোর তাগিদ তাদের। 3 মাস আগে আমরা কি চেষ্টা করলাম, গতকাল পর্যন্ত 3টা মিটিং হয়েছে, ফলাফল খুব আশাব্যঞ্জক এখনো না, বাট নেগোসিয়েশন করতে হবে। যদি কোনো ট্যারিফটাকে আমরা সহনীয় করতে পারি, যেটা সহনীয় পর্যায়ের হয়, যেটা নাকি বাস্তবতার মধ্যে আসে, সেই জায়গায় নেগোসিয়েশন ছাড়া আমাদের আর তেমন করার কিছু নেই, কারণ আমরা হলো উৎপাদক দেশ। যুক্তরাষ্ট্রের জুতা ও চামড়াজাত পণ্যের বার্ষিক বাজার $100 বিলিয়ন বেশি। এ বাজার ধরতে পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে, আহত আরও 11 জন। সকালে মাগুরা সদরে বাসের সাথে সংঘর্ষে ভ্যান চালক সাগর মোল্লা নিহত হন। এ ঘটনায় বাসের অন্তত 10 জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে গোল্ডেন লাইন পরিবহনের বাস ঝিনাইদহ থেকে মাগুরায় যাচ্ছিল। পথে আলমখালী রামনগর পার্কিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ ও মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঢাকার নবাবগঞ্জে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন আরমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত আরও 1 জন। এছাড়া চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নাটোরে ঘটছে একের পর এক সড়ক দুর্ঘটনা। চালকদের অসচেতনতা, বেপরোয়া গতি, ওভারটেকিং ও ঝুঁকিপূর্ণ বাঁককে দোষারোপ করছেন স্থানীয়রা। পুলিশের তথ্য বলছে, মে ও জুনে 8টি দুর্ঘটনায় প্রাণ গেছে 21 জনের। গত 20 জুন নাটোর শহরতলির বনবেলঘরিয়ায় বাস সিএনজি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নিহত হয় 4 জন। পরদিন শহরে আলাদা 2টি স্থানে দুর্ঘটনায় নিহত হয় 2 জন। পুলিশের তথ্য বলছে, মে ও জুনে নাটোরে সড়ক দুর্ঘটনা হয়েছে 8টি, প্রাণ গেছে 21 জনের আর আহত হয়েছেন অর্ধশত। দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে, আর এর প্রধান কারণই হলো অসতর্কতা এবং অদক্ষ চালক যারা ড্রাইভিং লাইসেন্সগুলো পাচ্ছে, তারা সঠিকভাবে ড্রাইভিং লাইসেন্সটা পাচ্ছে না, তারা কোনো প্রশিক্ষণ নাই, ডান বাম জানা নাই, বিভিন্ন সিস্টেম করে তারা ড্রাইভিং লাইসেন্সগুলো পায়। চালকদের অসচেতনতা, বেপরোয়া গতি, ওভারটেকিং ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন স্থানীয়রা। দুর্ঘটনা ঘটে অটো, সিএনজি, ভ্যান, রিক্সা এই গাড়িগুলোর কারণে। এই জিনিসগুলো যদি হাই রোড বন্ধ করে, তাহলে আমরা বড় গাড়ি দুর্ঘটনাটা ঘটবে না। এই গতিতে গাড়ি চালানোর জন্য অনেক সময় ব্যালেন্স কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। পুলিশ বলছে, দুর্ঘটনা রোধে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে, পাশাপাশি সচেতনতায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এই দুর্ঘটনা প্রতিরোধে
প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের স্পেশাল টিমও কাজ করতেছে। আমাদের হাই পুলিশের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন জনসংযোগ প্রোগ্রাম করতেছি, পথসভা করতেছি, ওপেন হাউস ডে করতেছি, মাইকিং করতেছি। প্রশাসনের পাশাপাশি যাত্রী ও চালকদের সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের উত্তর হালি শহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত লিংক রোডের দুই পাশে গড়ে ওঠা 40 একরের বেশি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলছে। সকালে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সদস্যদের সঙ্গে নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পানি উন্নয়ন বোর্ড। গত 5 দশক ধরে এসব জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে ক্ষমতাসীনরা। এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও নানা বাধায় উচ্ছেদ অভিযান চালাতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। 3 দিন ব্যাপী এই অভিযান আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। এটা সরকারি জায়গা ছিলেন, কিন্তু আমরা লিজ চাইছিলাম, লিজ আমাদেরকে দেওয়া হয় না। আগে লিজ ছিল, লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। লিজের মেয়াদ শেষ হওয়ার পর আমরা লিজ চাইছি, কিন্তু আমাদেরকে লিজ মেয়াদ বাড়ানো দেওয়া হয়নি। এই উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করার জন্য চেষ্টা করছিলাম এবং আমাদেরকে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করেছে। আপাতত কার্যক্রম আমরা 3 দিনের জন্য টেক আপ করেছি। তবে উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, গত 5 দশক ধরে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, সেক্ষেত্রে কতটা কি উদ্ধার করা সম্ভব হবে, কি বলছেন যারা উদ্ধার কাজে অংশ নিয়েছেন তারা? সেটি আসলে আমরা দেখি সরকারি সংস্থাগুলো নানা ধরনের ডাকঢোল পিটিয়ে যে উচ্ছেদ অভিযানগুলো পরিচালনা করে, সেগুলো আসলে কয়েকদিন পরে আবার বেদখল হয়ে যায়। সেটির চিত্র আমরা নানা সময় দেখেছি। আজকেও যখন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল, তখন এখানকার যারা মানুষ এবং গণমাধ্যম কর্মীরাও, এখানকার যে কর্তৃপক্ষ ছিল, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড, তাদের কাছে আসলে প্রশ্ন করেছিল যে তারা আসলে এটি কতটা রক্ষা করতে পারবে। তারা বলছেন যে আসলে তাদের যে সীমিত জনবল দিয়ে তারা সবসময় চেষ্টা করেন, কিন্তু যারা দখল করে আসলে তাদের রাজনৈতিক চাপ এবং নানা ধরনের ক্ষমতার কারণে সেটি আসলে তাদের সবসময় পেরে ওঠে না। তবে এবার যে অভিযানটি চালানো হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে, আজকে থেকে যেটি শুরু হয়েছে, আগামী 3 দিন চলবে, তারা বলছেন তারা এইটি পুনরুদ্ধার করে এখানকার যে তার কাটা দিয়ে ঘেরাও দিয়ে সেই কাজটি তারা করে দিচ্ছেন। আমরা এখন দেখছি আসলে এই যে অংশটি সকাল থেকে যে মিনি স্টেডিয়ামটি ছিল, এখানে যেটি আগে সিটি মেয়র মঞ্জুর আলম দখল করে রেখেছিলেন, তার পাশে আরেকটি জায়গা যেটি ওয়াসার একটি সুয়ারেজ প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছিল, সেইখানেও আসলে অভিযানের পর একেবারে শূন্য করে ফেলা হয়েছে এবং চারপাশে যে সীমানা দেয়াল ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখেছি একটি খাল রয়েছে, ছোট খাল, সেই খালের উপর দিয়ে আসলে ব্রিজ করা হয়েছিল, সেটিও আসলে খুলে নেওয়া হচ্ছে। আমরা দেখছি শ্রমিকরা সেই কাজটি করছেন। আমরা জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আসলে জিজ্ঞেস করেছিলাম যে তারা পরবর্তীতে এখানকার কেন্দ্রিক তাদের উদ্যোগটা কি। তারা বলছে যে এটি উপকূলের পাশের একটি অংশ এবং এটি সামাজিক বনায়নের অংশ হিসেবে তারা সেই সময় যখন 1970 দশকে তারা আসলে 70 সালে তারা যখন এটি অধিগ্রহণ করেছিলেন, তখন তাদের সেই পরিকল্পনা ছিল, কিন্তু দীর্ঘ 5 দশকে সেটি আসলে বাস্তবায়ন করতে পারেনি। তারা বলছেন সেটি তারা এই অংশ জুড়ে তারা সামাজিক বনায়ন করবেন। এবং আরেকটি আমরা দেখেছি সিটি কর্পোরেশনের একটি টিম এসেছিলেন, তারা বলছেন যে নগরীতে যেহেতু জলাবদ্ধতার একটি সমস্যা রয়েছে দীর্ঘদিনের এবং এটির পাশে বঙ্গোপসাগরের অবস্থান, ফলে নগরীর যে নির্মাঞ্চলের যে পানিগুলো আছে বিশেষ করে বর্ষাকালে, সে পানিগুলো যাতে এখানকার কৃত্রিম জলাধারের মাধ্যমে বঙ্গোপসাগরে গিয়ে যায় সেই ব্যবস্থাটি তারা করেছেন। এবং তারা সেজন্য এখানে কৃত্রিম জলাধার তৈরি করার জন্য প্রস্তাব দিয়েছেন, এই জায়গাটি দখলমুক্ত করার পরে সেই পরিকল্পনা নেওয়ার জন্য। তবে সামনের দিনে সেই পরিকল্পনার আসলে কতটুকু বাস্তবায়ন হয় নাকি আসলে পরিকল্পনার পরে উড়ে যায়, সেটি আসলে এখন সামনের দিনে দেখার বিষয়। থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন, মব সহিংসতা সহ সব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। শৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করা হবে। এ সময় মিটফোর্ডের ব্যবসায়ী হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হবে এবং কারোই রাজনৈতিক পরিচয় দেখা হবে না। জননিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা বা অপরাধ ঘটলে সেটা যেন দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। অনুমোদনের ৬ বছর পর আলোর মুখ দেখছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প। মন্ত্রণালয় অর্থ ছাড় করায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। ডুয়েল গেজ রেলপথটি নির্মাণ হলে ঢাকার সঙ্গে দূরত্ব কমবে ১১২ কিলোমিটার। এতে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প এবং যাত্রী পরিবহনের নতুন গতি আসবে বলছে এলাকার মানুষ। ব্রিটিশ আমলে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় সরাসরি চলত ট্রেন, তবে সময়ের ব্যবধানে বন্ধ হয় এই রুট। বর্তমানে পাবনা সান্তাহার হয়ে দীর্ঘ পথ ঘুরে সিরাজগঞ্জ থেকে যেতে হয় বগুড়ায়। সরাসরি রেলপথ চালুর দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেন স্থানীয়রা। ২০১৮ সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প একনেকে অনুমোদন পায়। প্রকল্পের জন্য ৯৬০ একর ভূমি অধিগ্রহণ হবে, যার ৪২০ একর সিরাজগঞ্জে। সম্প্রতি প্রকল্পের জন্য ১৯০০ কোটি টাকা ছাড় করেছে মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে শুনতেছি যে সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন হবে, কিন্তু এখন টাকা জমি গ্রহণ করা হইতেছে, টাকা দেওয়া হয়েছে। এখন সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে। রেল লাইনটা যাওয়া মানে একটা দেশের সমস্ত যাতায়াত ব্যবস্থা ভালো, সবার জন্য উপকার। রেলপথটি নির্মাণের পর বগুড়া থেকে রাজধানীর দূরত্ব কমবে ১১২ কিলোমিটার, যাতায়াতের সময় কমবে প্রায় ৪ ঘন্টা। এতে উত্তরাঞ্চলে কৃষি ও শিল্প পণ্য ও যাত্রী পরিবহনের নতুন গতি আসবে আশা ব্যবসায়ীদের। আমাদের যারা ব্যবসায়ী তারা অল্প সময়ের মধ্যে তাদের পণ্য সামগ্রী রেলপথে পরিবহন করতে পারবে এবং এটা অনেক সুবিধা হবে। সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে এই রায়পুর স্টেশনে যাতে জংশনটি হয়, এটাই আমার মূল দাবি। জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে ইতিমধ্যে প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন জেলা প্রশাসক। ৭২০ একর জমি অধিগ্রহণের কার্যক্রম আমরা উদ্যোগ নেই। ইতিপূর্বেই আমরা এর প্রাকৃত মূল্য ১১২৭ কোটি টাকা ধার্য করি। ইতিমধ্যে আমরা ৯৬০ কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে পেয়েছি। নতুন রেলপথের সাথে সিরাজগঞ্জের ৫টি ও বগুড়ার ৪টি স্টেশন নির্মাণ করা হবে। এছাড়া বগুড়া রানীরহাট ও সিরাজগঞ্জ সদরে ২টি নতুন রেল জংশন নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বিভিন্ন এলাকায় মানুষের আক্রমণে প্রায়ই ঘটছে হাতি মৃত্যুর ঘটনা। তবে রাঙামাটির বরকল ও লংগদুতে নেই এমন ঘটনা, বরং এই এলাকাটি অভয়ারণ্য হয়ে উঠেছে এই প্রাণীর জন্য। এজন্য বন্য হাতি সুরক্ষা এবং মানুষকে সচেতন করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। উপযুক্ত পরিবেশের কারণে বাড়ছে হাতির সংখ্যাও। রাঙামাটির বরকলের পাহাড়ের এক পালে বিচরণ করছে ৮টি হাতি। দলে ৫টি বয়স্ক হাতির সঙ্গে রয়েছে একটি কিশোর ও ২টি সদ্যজাত শাবক। বনের খাবার সহ এসব প্রাণীর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় বাড়ছে তাদের সংখ্যা। চট্টগ্রাম, কক্সবাজার, শেরপুর সহ বিভিন্ন এলাকায় মানুষের আক্রমণে মৃত্যু হচ্ছে হাতির। তবে রাঙামাটির বরকল ও লংগদুতে ৬ বছরে নেই এমন কোনো ঘটনা। হাতির জীবন সুরক্ষায় এবং মানুষের ক্ষতি এড়াতে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। সবসময় চেষ্টা করি যাই এটারে আমরা সুরক্ষা রাখার জন্য। যদি গভীর জঙ্গল থেকে এলাকায় ঢুকে যায় সাথে বাইর করে দিই। আমাদের এখানে শুকনো মৌসুমটা খাদ্য থাকে না, তখন বেশি লোকালয়ে ঢুকে পড়ে হাতিগুলো, ঢুকে মানুষকে ক্ষতি করে। প্রাণী গবেষকরা বলছেন, বনের খাবার, লেকে পর্যাপ্ত পানি ও বসতি কম হওয়ায় এলাকাটি হাতির বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। হাতির সাথে মানুষের দ্বন্দ্ব কমাতে ক্ষতিগ্রস্তদেরও পুনর্বাসনের আওতায় আনার পরামর্শ তাদের। স্থানীয়দের সম্পৃক্ত করে এলিফ্যান্ট রেসপন্স টিম এবং অন্যান্য যারা সাধারণ গ্রামবাসী আছেন তাদেরকে সম্পৃক্ত করে এবং উদ্বুদ্ধ করে আমরা যদি এই দ্বন্দ্বটাকে কমিয়ে আনতে পারি তাহলে হাতি হয়তো দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যাবে। বন বিভাগ জানিয়েছে, গত ৫ বছরে হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া সহ দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন চলছে। প্রশিক্ষণ দেওয়া হবে এলিফ্যান্ট রেসপন্স টিমকে,
তাদের লজিস্টিক্স কিছু দেয়া হবে, পাশাপাশি গবেষণাও করা হবে এবং এই যে হাতি মানুষ সংঘাত যেন কমে যায় সেই বিষয়ে কাজ করা হবে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায় বরকল ও লংগদুতে 14টি এশিয়ান বন্য হাতি রয়েছে বলে জানিয়েছেন প্রাণী গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।